Hello students, welcome to Online Study 24/7. Bihar State Philosophy, WB, SLST Philosophy, Net Set, Get Philosophy জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওর নিচে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। এই চ্যানেলে আমি তোমাদের সাথে ফিলোসফির আপকামিং সমস্ত রকম এক্সামের সিলেবাস ওয়াইজ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এরকম ক্লাস যারা পেতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার অবশ্যই করো। মার্চে বিহার স্টেটের এক্সাম হতে চলেছে, তার নোটিফিকেশন তোমরা অলরেডি পেয়ে গেছো। 17 জানুয়ারি অবধি বিহার স্টেটে যেখানে যার ভুল ভ্রান্তি রয়েছে, এডিট অপশন রয়েছে, আমাদের 12 থেকে স্টার্ট হচ্ছে 17-র মধ্যে। এছাড়াও 17-র মধ্যে যারা হাফ ফিল আপ করে রেখেছো বা পেমেন্ট করোনি সে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে 17 জানুয়ারির পর। তারপরে কিন্তু পোর্টাল কোনোভাবে তোমাদের ওপেন থাকবে না। তাই যারা যারা এখানে ফিল করতে চাও বিহার স্টেটের জন্য তারা কিন্তু 17 জানুয়ারির মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেলো। আজকে আমি তোমাদের সাথে বিহার স্টেটের মার্চে যে এক্সাম হতে চলেছে তার ফিলোসফি সিলেবাস নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। আজকে আমি তার স্টাডি প্ল্যান নিয়ে আলোচনা করব। যে এই যে মার্চে তোমাদের এক্সাম, তোমাদের হিসেব মতো হাতে আর 2 মাস সময় আছে। 2 মাসের মধ্যে তোমরা তোমাদের যে ফিলোসফি যে সিলেবাসটা রয়েছে সেটা অলরেডি তোমরা সবাই দেখে নিয়েছো যে বিহার স্টেটের জন্য ফিলোসফি সিলেবাসটা, সেই সিলেবাসের মধ্যে তোমাদের কি কি রয়েছে, সেই সিলেবাসটা তোমরা কি করে কমপ্লিট করবে বা কোন কোন টপিকের ওপর তোমরা বেশি জোর দেবে বা প্রশ্ন তোমাদের কোথা থেকে আসতে পারে বা প্রিভিয়াস ইয়ার এসে গেছে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। দেখো তোমরা বিহার স্টেটের জন্য কিন্তু তোমরা তার সিলেবাস কিন্তু তোমরা অলরেডি তোমরা দেখে নিয়েছো যে কিরকম সিলেবাস রয়েছে। সিলেবাস কিন্তু অবশ্যই হিউজ। সিলেবাসটা অবশ্যই আমাদের দেখতে পেয়েছি আমরা অনেকটা হিউজ সিলেবাস। সেই সিলেবাসের মধ্যে থেকে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে পুরো সিলেবাসটা আমাদের 2 মাসের মধ্যে, কারণ মার্চে আমাদের এক্সাম রয়েছে। আর শুধুমাত্র কমপ্লিট করলে হবে না, সেখানে আমাদের রিভিশন, মক টেস্ট পুরো আমাদের কমপ্লিট রাখতে হবে। আমার অনলাইন ক্লাসে কিন্তু আমি অলরেডি তোমাদের মক টেস্ট এবং এই সিলেবাসের একদম পুরো টপিক ওয়াইজ কিন্তু ক্লাস না অলরেডি শুরু করেছি। তোমরা এখনো যারা সেই ক্লাস জয়েন করোনি তোমরা চাইলে কিন্তু সেই ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের নাম্বার ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেই নাম্বারটায় তোমরা অবশ্যই কল করে ক্লাসের জন্য তোমরা জয়েন করতে পারো। এবার আসি তোমাদের সিলেবাসে, তোমরা যারা সেলফ স্টাডি করছো বা কোথাও পড়ছো তাদের জন্য স্টাডি প্ল্যানটা কিরকম হওয়া উচিত। দেখো যে সিলেবাসটা আমাদের সামনে আছে সেই সিলেবাসের মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে 2 মাসের মধ্যে। আর এখন তো এরকম নয় যে তোমাদের কাছে কোনো কোনো জিনিস এরকম আছে, কোনো কোনো টপিক এরকম আছে তোমরা কখনো দেখোনি, সেরকম কোথাও নেই। তোমরা প্রত্যেকটা টপিক তোমরা অলরেডি পড়ে এসেছো, প্রত্যেকটা টপিকই তোমরা জানো, সেগুলোকে শুধুমাত্র যাকে বলে রিভিশন দেওয়া, আর কিছুই নয়। বা যে টপিকগুলো আমরা অনেকটা হয়তো ভুলতে বসেছি, আমাদের কিছুটা ভুল পড়েছে, সেগুলোকে নতুন করে পড়া। আমাদের সিলেবাসের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে আমাদের ইন্ডিয়ান ফিলোসফিটা আমাদের রয়েছে। দেখো ইন্ডিয়ান ফিলোসফি বললেই আমাদের কাছে যে 9টা স্কুল, সেই 9টা স্কুল আমাদের মাথায় আসছে। সেই 9টা স্কুল কিন্তু আমাদের জানতেই হবে যে 9টা যে স্কুলের কথা, যে ইন্ডিয়ান যে 9টা যে স্কুলের কথা বলা হচ্ছে সেই 9টা স্কুল আমাদের জানতে হবে। এই 9টা স্কুলের মধ্যে এবার আমরা আসবো যে ইম্পর্টেন্ট কোন স্কুল। 9টা স্কুলের মধ্যে তোমরা কোনটাকে ফার্স্টে প্রায়োরিটি দেবে। ন্যায় বৈশেষিকা, যেটা তোমার বৈশেষিকা রয়েছে, ঠিক আছে, ন্যায় বৈশেষিকা এর উপর তোমরা ফার্স্ট তোমরা জোর দাও, ফার্স্টে তোমরা পড়ো। দেখো এখানে না তোমরা একটা যাকে বলে লিস্ট করে নাও। ফার্স্টে তোমরা তোমাদের কাছে যে সিলেবাসটা সেটা তোমাদের পাশে রাখো, পাশে রাখার পর তোমরা লিস্ট করে নাও যে কোনটা কোনটা তোমরা একেবারে তোমাদের পুরো জানা বলতে দেখো প্রত্যেকটা সিলেবাসের টপিকে তোমাদের জানা, কিন্তু তার মধ্যেও কোনটা তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা, মানে যাকে বলা যায় যে তোমরা যেগুলোকে একবার জাস্ট দেখলেই তোমাদের হয়ে যাবে। এই যে ইন্ডিয়ান ফিলোসফি যে আমাদের যে 9টা স্কুল সেটা আমরা 11 থেকে পড়ছি, যারা আমরা ফিলোসফিতে রয়েছি 11 থেকে পড়ছি, আমাদের গ্র্যাজুয়েশনে রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশনে রয়েছে। তো সেখান থেকে আমরা যদি ইন্ডিয়ান ফিলোসফি থেকে ফার্স্ট আমাদের রিভিশনটা শুরু করি, বা আমাদের এই যে এখন থেকে আমাদের জানুয়ারি থেকে তোমরা স্টার্ট করে দিয়েছো, কারণ তোমাদের নোটিফিকেশন অলরেডি এসে গেছে, তোমাদের মার্চে তোমাদের এক্সাম। তো সেক্ষেত্রে তোমরা কি করবে যে তোমরা ফার্স্ট যদি তোমরা শুরু করো, তো তোমাদের শুরুটা কি হবে, তোমরা ইন্ডিয়ান স্কুল থেকে শুরু করো, যার যেটা সুবিধা। কেউ যদি কারো যদি ওয়েস্টার্ন মনে হয় যে তার ওয়েস্টার্নে সে খুব কমফোর্টেবল, তা সে ওয়েস্টার্ন থেকে শুরু করবে। ইন্ডিয়ান থেকে শুরু করে মেন টপিকগুলো পড়ে যাও। মেন টপিকে রয়েছে আমাদের ন্যায় বৈশেষিকা, দেন আমাদের রয়েছে জৈন, কোশ্চেন কোথা থেকে বেশি আসছে সেটা আমাদের কোথা থেকে দেখতে হবে। দেন আমাদের রয়েছে জৈনিজম, দেন আমাদের সাংখ্য, কোশ্চেন কোথা থেকে আসছে বেশি। সাংখ্য থেকে আমাদের যে প্রকৃতি পদার্থ, প্রকৃতি আর যে পুরুষ, সাংখ্যের যে প্রকৃতি এবং পুরুষ সেটা যদি তুমি পড়ে রাখো হয়ে যাবে। জৈনের মধ্যে তোমাকে দ্রব্য, জৈনের মুক্তি, জৈনের যে বন্ডেজ রয়েছে, লিবারেশন রয়েছে, সেই দিকগুলো তুমি ইম্পর্টেন্স দাও। জৈনের মেটাফিজিক্সটাকে দেখো, কমপ্লিট হয়ে যাবে। ন্যায় বৈশেষিকের মধ্যে ন্যায়ের হেত্যাভাস, সবার ফার্স্টে তুমি ন্যায়ের হেত্যাভাসটা দেখো। ন্যায়ের মধ্যে থেকে কোনো কোশ্চেন না আসলে হেত্যাভাস থেকে একটা কোশ্চেন তুমি জানো যে আসবে, অর্থাৎ 2 নম্বর আমি কনফার্ম যে আমার হেত্যাভাসে আসবে। তো এগুলো বুঝে দেখো। বৈশেষিকের মধ্যে এরা পদার্থ বলেছে যে 7টি যে পদার্থ
সেই পদার্থকে তারা বলছে পড়তে। সেখান থেকে তোমরা দেখে নাও জাস্ট পদার্থগুলো কোনটার কি ব্যাপার, জাস্ট সেটা। এরপর আমি আসছি, এরপর যখন আমি নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের আমি সেখান থেকে বলতে শুরু করবো যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা কিভাবে সেটাকে স্টাডি করবে। এখন জাস্ট আমি বলে দিচ্ছি যে কোন কোন স্কুলগুলোকে তোমরা বেশি রকম ইম্পর্টেন্স দেবে। দেখো মীমাংসা রয়েছে, মীমাংসার মধ্যে তোমরা জানো যে খ্যাতিবাদ, মীমাংসার মধ্যে তোমরা জানো যে খ্যাতিবাদ, খ্যাতিবাদটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট আমাদের একটা দিক। তো খ্যাতিবাদটা তোমরা দেখে নিলে, কে কোন খ্যাতিবাদ স্বীকার করেছে, ভ্রম সম্পর্কে কার কি মতবাদ রয়েছে, সেই মতবাদগুলো পুরো তোমরা ডিটেলে জেনে নিলে। আর যখনই তোমরা এগুলো পড়বে না, একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমরা একটা নোটবুক তৈরি করো। সেখানে তোমরা যখন যে যে জিনিসগুলো পড়ছো না কেন, আজকে ইন্ডিয়ান পড়ো, ওয়েস্টার্ন পড়ো, যেটাই পড়ছো না, এথিক্স পড়ো, যেটাই তোমরা পড়ছো না কেন, সেটার একটা যে আজকের দিনের জন্য পুরো দিনের পড়া হয়ে গেল, পুরো দিনের পড়ার পর আজকের দিনের জন্য আমরা কিওয়ার্ডস কি কি পেলাম, কি কি আমাদের ইম্পর্টেন্ট, সেগুলো একটা খাতায় আমরা নোটবুকে নোট করে নিলাম। আমার মনে হয় যদি তোমরা এরকম ভাবে তোমরা শুরু করো, আমার মনে হয় না যে তোমাদের বেশি দিন কমপ্লিট করতে সময় লাগবে, এবং তোমরা যখন কমপ্লিট করে ফেলবে সেটা তোমাদের পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে কোনো সৃষ্টি করবে যদি তোমরা কিওয়ার্ড একটা নোট করা শুরু করো নোটবুকের মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো একটা রিভিশনের জন্য, কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়। এবং জার্নালিজম এগুলো তোমাদের একটা দিনে তোমাদের পড়ার টাইমিং তোমরা ঠিক করে নেবে কতক্ষণ আমাদের পড়তে হবে, কারণ এখানে অবভিয়াসলি তোমাদের টাইম দিতেই হবে। এরকম না যে সারাদিন আমি জাস্ট একবার 1 ঘন্টা 2 ঘন্টা আমরা দেখলাম, সেরকম নয়, তোমাদের টাইম তোমাদের দিতেই হবে। তো একদিনে তোমরা চেষ্টা করো যে ন্যায়, বৈশিষ্ট্য, জৈন, সাংখ্য এগুলোকে তোমরা কমপ্লিট করার। দেন তোমরা মীমাংসা, বুদ্ধিজম এগুলোকে নিয়ে বসো। দেন তোমরা ধরো বুদ্ধিজম যখন তোমরা শুরু করবে, বুদ্ধিজম তখন তোমরা শুরু করবে, তখন কি করবে, বুদ্ধিজম শুরু করার সময় তোমাদের জাস্ট বুদ্ধিজমের যে তত্ত্বগুলো, বৌদ্ধদের যে তত্ত্বগুলো, জাস্ট তত্ত্বগুলোকে তোমরা, ওদের যে প্রত্যেকটা যে তত্ত্ব, সেই তত্ত্ব সম্বন্ধে তারা কি বলতে চেয়েছে সেই কনসেপ্টগুলো মনে রাখবে, যাতে কনসেপ্টগুলো যদি কখনো তুলে দিয়ে, সেই কনসেপ্ট তুলে দিয়ে এটা কোন তত্ত্ব বলে যে 4টে অপশন দেয়, তোমাদের যেন বুঝতে অসুবিধা না হয়। তাই সেই তত্ত্বগুলো এবং তত্ত্বের কনসেপ্টগুলো তোমাদের জানা থাকবে। জানা থেকে আমি বলে দিলাম যে মেটাফিজিক্সটার উপর জোর দেবে, ওদিকে মেটাফিজিক্সের মধ্যে তোমাদের দ্রব্য চলে আসে, দ্রব্যের উপর জোর দেবে। সাতবার সম্বন্ধে কি বলছে, 9 সম্বন্ধে অ্যাকচুয়ালি জাস্ট ওগুলো কি, এগুলো জানলেই তোমাদের হয়ে যাবে। দ্রব্যের মধ্যে দিয়ে কোন কোনগুলো আসছে, সেই দ্রব্যের ভাগগুলো 4টা একদম মাথার মধ্যে করে রাখবে। আর জেনিজমের মধ্যে বন্ডেজ এবং তাদের যে লিবারেশনের যে প্রক্রিয়া কি কি রয়েছে, সেগুলো তোমরা একবার দেখে নেবে। সাংখ্যর মধ্যে প্রকৃতি পুরুষ তত্ত্ব পড়লে সেখান থেকে যা আসবে, তোমাদের যা কোশ্চেনে যা দেবে, সেখান থেকে তোমরা পেরে যাবে। সাংখ্যের দুঃখটা একবার দেখে নেবে, কোন দুঃখ রয়েছে। ন্যায় বৈশিষ্ট্যটা হয়ে গেল। মীমাংসার মধ্যে খ্যাতিবাদটা দেখে নেবে, মীমাংসার মুক্তির দিকটা একবার দেখে নেবে, বুদ্ধিজমের মধ্যে তত্ত্বগুলো দেখবে। ঠিক আছে, এবার তোমাদের আসবে বেদান্তে। বেদান্তের মধ্যে এটা উল্লেখ করে দিয়েছে শুধুমাত্র রামানুজ আর শঙ্করের বেদান্ত, অন্য কোনো বেদান্ত তোমাদের পড়ার দরকার নেই। তাই শুধু রামানুজ এবং শঙ্করের বেদান্তটা তোমরা পড়ে নেবে, সেখানে কি কি রয়েছে, কে কোন কি স্বীকার করেছে, কে মায়া স্বীকার করেছে, কে স্বীকার করেনি। মায়ের মধ্যে যে রামানুজের যে তোমার যে 7টি যে বিভাগটা রয়েছে, সেটা পরপর দেখে নেবে, যাতে ক্রম অনুযায়ী দিলে এত সমস্যা না হয়। দেন আসলো তোমাদের বেদান্ত। বুদ্ধিজমের পর বেদান্ত দেখলে, বেদান্ত দেখে আমার মনে হয় যে এখানে ইন্ডিয়ানটা ক্লোজ করে দেওয়া হলো। 4 ভাগটা আমি তোমাদের বলিনি, কারণ 4 ভাগ থেকে কোশ্চেন আসলো, যে কোশ্চেনগুলো আসে যদি 4 ভাগ তোমাদের নাও দেখা হয়, খুব ইজি কোশ্চেন আসে, সেগুলো তোমরা পেরে যাবে। তাই যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, সেই জায়গাগুলো আমি তোমাদের বললাম যে এইখান থেকে এই উপর ভিত্তি করে কোশ্চেন আসবে। তো এটা যখন তোমাদের ইন্ডিয়ান যখন তোমাদের কমপ্লিট হয়ে গেল, এবার তোমরা আসো ওয়েস্টার্নের ক্ষেত্রে। ওয়েস্টার্নের ক্ষেত্রে বুদ্ধিবাদ রয়েছে, অভিজ্ঞতাবাদ রয়েছে, সেই হিসাবে আমাদের দেখতে হবে। এটা রয়েছে, আমি তোমাদের সিলেবাস ওয়াইজ যেহেতু তোমাদের আমি বলে দিই। তোমাদের ইন্ডিয়ানের ক্ষেত্রে তোমাদের এখানে খ্যাতিবাদ এবং প্রামাণ্যবাদ রয়েছে ইউনিট 3-তে। তো খ্যাতিবাদ যখন তুমি মীমাংসা যখন তুমি করবে, আমি তোমাদের বলে দিলাম যে মীমাংসা করার সময় তোমরা খ্যাতিবাদটা তোমরা দেখে নেবে। প্রামাণ্যবাদ রয়েছে, তোমরা যদি প্রত্যেকটা স্কুলে যদি প্রামাণ্য যদি তোমরা করতে থাকো, কে কোন প্রমাণ স্বীকার করেছে, জ্ঞানের ক্ষেত্রে, উৎপত্তির ক্ষেত্রে কে কোন প্রমাণ স্বীকার করেছে, সেখান থেকে তোমাদের প্রামাণ্যবাদটা হয়ে যাবে। তাই এক্সট্রা করে দরকার নেই, এরা যা সিলেবাসটাকে বড় করার জন্য এক্সট্রা করে দিয়েছে, আর কিছু নয়। কারণ এগুলো তোমরা জানো, যখন তোমরা ইন্ডিয়ান স্কুল পড়বে তখন তোমাদের এর মধ্যে সব চলে আসবে। দেন আমরা ওয়েস্টার্নে চলে আসছি। আচ্ছা, এখানে কন্টেম্পোরারি ইন্ডিয়ানে কিছু রয়েছে। আমাদের ইউনিট 4-এ আমাদের রয়েছে কন্টেম্পোরারি, যেটা আমাদের ইন্ডিয়ান ফিলোসফি। সেখানে আমাদের বিবেকানন্দ, আমাদের শ্রী রাধাকৃষ্ণন, অরবিন্দ, গান্ধী, আম্বেদকর। গান্ধীটা তোমরা দেখে নেবে, গান্ধী থেকে কোশ্চেন আসে। গান্ধীদের মধ্যে বিশেষ কিছু নেই দেখা, জাস্ট অহিংসা, তার কি কি মূল বক্তব্য, স্বরাজ সম্বন্ধে তার কি মূল বক্তব্য, সেগুলো দেখলেই হয়ে যাবে। জাস্ট কনসেপ্টগুলো তোমরা শুধু খেয়াল রাখবে কি বলছেন। অরবিন্দ থেকে কোশ্চেন আসলে, অরবিন্দ শুধুমাত্র যে তার যে কটা মাইন্ডের যে ভাগগুলো যে আমাদের রয়েছে, সুপার মাইন্ড, তো এগুলো হচ্ছে আমাদের জাস্ট তোমরা শুধু দেখে নেবে, তাহলে হবে। অন্যদিকে রাধাকৃষ্ণন যদি দেখো, যে মনে হয় যে রাধাকৃষ্ণনের
সময় নেই রাধাকৃষ্ণন এখন সম্ভব না, কারণ সময়টা আমাদের মাত্র 2 মাস, তার মধ্যে আমাদের রিভিশন দিয়ে সেটাকে আমাদের মক টেস্ট দিয়ে আমাদের নিজেকে কমপ্লিট করতে হবে। যদি মনে হয় যে রাধাকৃষ্ণন হচ্ছে না সময়, রাধাকৃষ্ণনের কিওয়ার্ডসগুলো খেয়াল রাখো, সে কোন কোন জিনিস সে বলছে, জাস্ট কিওয়ার্ডসগুলো খেয়াল রাখো, তাহলে তোমার রাধাকৃষ্ণন থেকে যে কোশ্চেন আসবে সেটা তোমাদের পক্ষে অ্যাটেন্ড করা সম্ভব হবে। আম্বেদকারের কাস্ট বাদে অন্য কিছু পড়ার দরকার নেই, জাস্ট দেখে নেবে আম্বেদকারের সাথে বৌদ্ধদের যে ব্যাপারটা সেটা একবার দেখে নিতে পারো। ওয়েস্টার্ন ফিলোসফিতে আমি চলে আসছি, যেখান থেকে মেইনলি কোশ্চেন বেশি আসতে পারে সেই জায়গাগুলোতে প্রথমে জোর দিয়ে দাও, কারণ প্রথমে ইন্ডিয়ানটা পড়ে নাও, তারপর ওয়েস্টার্নে চলে আসো, যেখান থেকে আমাদের কোশ্চেনটা বেশি আসবে। ওয়েস্টার্নে যখন আমরা পড়বো, ওয়েস্টার্নের মধ্যে তোমাদের ডেসকাস, স্পিনোজা, লাইবনিজ, এদের মধ্যে কে কটা দ্রব্য স্বীকার করেছে, কে কি বিষয় বলছে, কে ঈশ্বর স্বীকার করেছে, কে করেনি, এই ব্যাপারগুলো প্রথমে হচ্ছে ক্লিয়ার করে নাও। ঠিক আছে, জাস্ট ক্লিয়ার করো। এখন ওই পড়ে বসে পুরোটা পড়া, বই খুলে পুরো ডেসকার্টের বই নিয়ে বসার দরকার নেই, এখন জাস্ট ক্লিয়ার করার সময় যে কে কোন, কারণ আমাদের প্রশ্ন শুধু টিক মার্ক দিতে হবে, এখন কাউকে আমাদের বোঝাতে হবে না। যখন তোমাদের ইন্টারভিউ আসবে, বোঝানোর সময় আসবে, তখন অবশ্যই ফুল ডেসকার্ট নিয়ে আলোচনা করো। এখন জাস্ট আমাদের কি করতে হবে, টিক মার্ক দিতে হবে। তো টিক মার্কের জন্য আমাদের কি করতে হবে, ডেসকার্টের জাস্ট কোন কোন বর্ণনা, সে কোন সাবস্টেন্স স্বীকার করছে, কি করছে না, কে ঈশ্বর স্বীকার করছে করছে না, এই সমস্ত বিষয়, কে কোন তত্ত্ব দিয়ে ঈশ্বর স্বীকার করেছে, অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, কে কটা জ্ঞান স্বীকার করলো, এই বিষয়গুলো জাস্ট দেখে রাখবে। তারপর একইভাবে লক, বাকলে এবং তোমার হিউমের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, কে কটা কি স্বীকার করলো, কে কোনটা স্বীকার করলো না, বাকলে লককে কি হিসাবে কাটলো, কোন তত্ত্ব দিয়ে কাটলো, এই সমস্ত বিষয়, হিউম কি কি স্বীকার করলো, ব্যাস এই জাস্ট প্রশ্নগুলো এইগুলো তোমরা দেখে নেবে, ব্যাস তাহলেই তোমাদের হচ্ছে হবে, কারণ এর বাইরে তেমন ভাবে কোশ্চেন টিক মার্কের জন্য আসবে না, যেহেতু এটা এসএলএসটির জন্য সেই উচ্চ লেভেলে যেটা আমাদের নেট সেটের হয় অতটা আমাদের কনসেপ্ট ওয়াইজ নয়। এসএলএসটির ক্ষেত্রেও কিন্তু আমাদের ওদের একটা স্ট্যান্ডার্ড থাকে, প্রত্যেকটার একটা স্ট্যান্ডার্ড রয়েছে। দেন আমাদের কি রয়েছে, দেন তোমরা দেখো ইউনিট 8-এ তোমাদের একটা রয়েছে জেনারেল কনসেপ্ট অফ ফিলোসফি, যেখানে তোমাদের অ্যাকচুয়ালি কি রয়েছে তোমাদের, আচ্ছা জেনারেল কনসেপ্ট অফ যে ফিলোসফিটা, সেখানে তোমাদের রয়েছে একটা থিওরিজ রিলেটেড টু সোর্স অফ নলেজ, রেশনালিজম, এমপ্রেসিজম, ক্রিটিসিজম। মানে কি, রেশনালিজম বলতে যে বস্তুবাদটা, দেন তোমাদের যে অভিজ্ঞতাবাদ, এবং তোমাদের অ্যাকচুয়ালি কান্টিয়ান যে থিওরি, সেগুলো। মানে তুমি যখন তুমি পড়বে, তোমার সেখানে ক্রিটিসিজমের থিওরি পড়া হয়ে যাবে, এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই। এখানে জাস্ট কি করেছে, এখানে এগুলো এক্সট্রা করে দিয়েছে যাতে সিলেবাসও বড় হচ্ছে, ব্যাপারটা লোকে ভাবছে যে আরো এক্সট্রা কিছুই না। যখন তোমরা অ্যাকচুয়ালি পড়ছো, যখন তোমরা ধরো তোমরা অভিজ্ঞতাবাদ পড়ছো, অভিজ্ঞতাবাদ পড়ার সময় তোমরা অভিজ্ঞতাবাদ সম্বন্ধে কি সেটা তোমরা জেনে যাচ্ছ, তো সেই যদি কনসেপ্টটা তোমাদের পক্ষে করা সম্ভব হবে, তো এক্সট্রা করে এগুলো কিছু নয়। দেন তোমাদের ইউনিট 9-এ তোমাদের রয়েছে মনিজম, ডুয়ালিজম, প্লুরালিজম, আইডিয়ালিজম। দেখো মনিজম, ডুয়ালিজম, দ্বৈতবাদ। দ্বৈতবাদটা কি, দ্বৈতবাদ সম্বন্ধে কি, যে কোনো দুটো তত্ত্ব, দুটো সত্তা, দুটো যা কিছু স্বীকার করা হচ্ছে। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ফিলোসফিতে কারা কারা আমাদের দ্বৈতবাদ রয়েছে, জাস্ট সেগুলো আমাদের একটা নোট করে তোমরা জাস্ট লিখে ফেলো, যাতে কোশ্চেন যদি কোনো মতে চলে আসে না কোনোভাবে ভুল না হয়। এবং দ্বৈতবাদ কেন তাদেরকে বলা হচ্ছে, সাংখ্যকে কেন বলা হচ্ছে, কারণ প্রকৃতি পুরুষ, এইভাবে সমস্ত রকম জিনিসগুলো দ্বৈতবাদ কারা কারা রয়েছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্নের দিক থেকে, সেগুলো তোমাদের করতে হবে। অনলাইন ক্লাসে কিন্তু তোমাদের সমস্ত কিছু কিন্তু এই বিষয়ে কিন্তু নোটস অবশ্যই দিয়ে দেবো। তোমরা যারা অনলাইন ক্লাস জব করতে চাও তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। এছাড়াও আমি তোমাদের চ্যানেলেও এই হিসাবে কিন্তু বলতে থাকবো, প্রত্যেকটা এরপর এই সমস্ত স্টাডি প্ল্যান হয়ে গেলে দেন কিরকম প্রশ্ন আসতে পারে এরকম বিষয়গুলো আমি বলে দেবো। প্লুরালিজম মানে বহুত্ববাদ, সেরকম একইভাবে যে কোন কোন তোমার ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ানের দিক থেকে কারা কারা বহুত্ববাদ স্বীকার করছে, কারা করছে না, সেই হিসাবে একটা তোমরা করে নেবে। দেন তোমাদের ইউনিট 9-এ তোমাদের একটা কার্যকারণতার দিক থেকে অ্যারিস্টটল, মিল, হিউম, অর্থাৎ তাদের হচ্ছে কার্যকারণতাবাদটা তোমাদের দেখতে হবে। এগুলো এক্সট্রা করে তোমাকে দিয়েছে ঠিকই, যে কার্যকারণবাদে অ্যারিস্টটল, মিল, হিউম, কিন্তু তুমি একটা জিনিস ভাবো, যখন তুমি মিল পড়ছো, যখন তুমি অ্যারিস্টটল পড়ছো, যখন তুমি হিউম পড়ছো, তখন তার সাথেই আমাদের কার্যকারণবাদ পড়ছি, এক্সট্রা করে আমাদের তো পড়তে হবে না, সাথেই আমরা পড়ে নিচ্ছি। যখন তুমি অ্যারিস্টটল পড়বে তখন তুমি সেগুলো অলরেডি করে নেবে। দেন আমাদের ইউনিট 10, যেটা আমাদের এথিক্সের পার্ট চলে এলো। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন তুমি যখন কমপ্লিট করে ফেললে, চেষ্টা করবে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন 1 উইকের মধ্যে কমপ্লিট করতে। 1 উইক সময় দেবে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্নের ক্ষেত্রে, যাদের আরো কম লাগবে গ্রেট, কিন্তু 1 উইক সময়টা রাখবে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্নের মধ্যে, সমস্ত খুঁটিয়ে কমপ্লিট করে ফেলবে, আর অবশ্যই নোট ডাউন করবে, ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসছি এথিক্সের পার্টে। দেখো এথিক্সের পার্টে এখানে তোমাদের মোরাল এবং নন মোরাল অ্যাকশন রয়েছে ইউনিট 10-এর, যেটা তোমাদের সি নাম্বারে রয়েছে। তোমাদের কাছে প্রত্যেকের সিলেবাস রয়েছে, সিলেবাস দেখে আমি পুরো সিলেবাস দেখে তোমাদের বলছি। তোমাদের মোরাল এবং নন মোরাল যে অ্যাকশনটা রয়েছে সেটা তোমরা একবার দেখে নেবে। আর সবথেকে ইম্পর্টেন্ট পানিশমেন্ট, এই পানিশমেন্ট না, যে তোমাদের যে কটা পানিশমেন্ট, 3টে যে তোমাদের পানিশমেন্ট রয়েছে, পানিশমেন্টগুলো কোনটার কি বোঝাচ্ছে, কে কোনটাকে সাপোর্ট করছে, তো কোন ফিলোসফার কোন পানিশমেন্টকে সাপোর্ট করছে, কোন পানিশমেন্টের কি কোটেড লাইন রয়েছে, চোখের বদলে চোখ, দাঁতের বদলে যে দাঁত, এইগুলো লাইনগুলো মনে রাখবে কে কোনটা বলছে, ব্যাস। তাহলে তোমাদের এথিক্সটা এখানে এই পর্যন্ত, ইউনিট 10-এর এথিক্সটা এখানেই, জাস্ট 2-3টে
পড়লেই তোমাদের সেখান থেকেই কোশ্চেন আসবে, বাইরে কোশ্চেন হয়তো আসে না। হিডনিজমটা ইম্পর্টেন্ট, হিডনিজমটা দেখে নেবে কে কোন হিডনিজমের দিক থেকে কে কোনটা স্বীকার করছে। বেনথাম এবং মিল এই দুজনের যে বেনথাম এবং মিলের, বেনথাম কি বলছে মিলের কি বলছে, এই কনসেপ্টটা একবার দেখে নেবে। দেন আমাদের বেদিক রয়েছে, এই যে রানা রীতা এগুলো খুব ইম্পর্টেন্ট ভেদিকের। শুধু রানা রীতা বেদিকের সম্বন্ধে কনসেপ্টটা বুঝে নেবে, কোশ্চেন আসলে সেখান থেকে আসবে, তোমরা সেগুলো বুঝে যাবে যে রানা রীতার যেখান থেকে কোশ্চেনটা যেটা তোমার রয়েছে। দেন তোমাদের বর্ণাশ্রম ধর্ম, জাস্ট এটা তো আমরা না পড়লেও আমরা জানতে পারবো। পুরুষার্থটা ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে কে কোন পুরুষার্থ স্বীকার করেছে, কে কোনটাকে পরম পুরুষার্থ বলছে, সেই ব্যাপারটা তোমরা বুঝে নেবে, জাস্ট জেনে নেবে যে কে কোনটা স্বীকার করছে, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমাদের লোক সমগ্র, স্বধর্ম, এই ব্যাপারগুলো তোমাদের জাস্ট জানতে হবে, কনসেপ্ট। যদি কখনো কনসেপ্ট ওয়াইজ কিছু যদি ম্যাচ মেকিং এ আসে ব্যাস, এর বাইরে এর থেকে কিছু তেমন কোনো ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন দেয় না। এবার আমাদের প্রুফ অফ এক্সিস্টেন্স অফ গড, গডের যে প্রুফের ক্ষেত্রে যারা তাত্ত্বিক কসমোলজিক্যাল যুক্তি দিয়েছে, অর্থাৎ বিশ্বতান্ত্রিক যুক্তি দিয়েছে, অন্টোলজিক্যাল তাত্ত্বিক যুক্তি দিয়েছে, কার্যকারণের যুক্তি দিয়েছে, উদ্দেশ্যমূলক যুক্তি দিয়েছে, এগুলো আমাদের দেখতে হবে যে কোন ফিলোসফার কোন যুক্তি খাড়া করেছে গডের অস্তিত্বের জন্য। ইন্ডিয়ান এবং ফিলোসফি খাতায় নোট করো কোন ফিলোসফার কোনটা যুক্তি করেছে। আমি এটা আমার যে পেইড অনলাইন ক্লাস রয়েছে সেখানে আমি সবাইকে নোটস অলরেডি এগুলো প্রোভাইড করে দেবো। যারা সেলফ স্টাডি করছো তারা খাতায় নোট করো কোন ফিলোসফার কোনটা করেছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্নের মধ্যে থেকে, গডের ক্ষেত্রে কে কোন যুক্তি দিয়েছে, কারণ সেটা কিন্তু তোমাদের ম্যাচ মেকিং এর ক্ষেত্রে অবশ্যই দিতে পারে যখন এখানে সিলেবাসে যখন রয়েছে। গেল এবার তোমাদের যেটা ইউনিট 3-তে প্রবলেম অফ ইভিল কারা কারা মেনেছে, কটা ইভিল আমাদের স্বীকার করা হয়েছে, একদম সেটা আমাদের দেখে নেবে ওয়েস্টার্নে এবং ইন্ডিয়ানের ক্ষেত্রে। এখান থেকে তেমন ভাবে আর কিছু নেই। ইমোরালিটি অফ সোল সেটা যখন তোমরা অ্যাকচুয়ালি আটটার ক্ষেত্রে আমি কেন বলছি না, কারণ যখন তোমরা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন যখন তোমরা ফিলোসফার এবং ইন্ডিয়ান স্কুল যখন তোমরা পড়বে সেক্ষেত্রেই তোমরা কিন্তু কে কোন আত্মা স্বীকার করেছে, আত্মা সম্বন্ধে কার কি মতবাদ তোমরা পড়ে নিচ্ছ, তো আলাদা করে এই জন্য আমি এটা বলছি না। দেন আমাদের যেটা রয়েছে ইউনিট 14, সেটা হচ্ছে সোশ্যাল এবং পলিটিক্যাল ফিলোসফি। সোশ্যাল এবং পলিটিক্যাল ফিলোসফির মধ্যে দেখো তোমাদের যেটা দেওয়া হয়েছে সিলেবাসে তেমন ভাবে কিছুই কিন্তু দেয়নি। সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফির কোনো ফিলোসফারকে কিন্তু এখানে ইনক্লুড করেনি। তো তোমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা খুব বাঁচো একটা ব্যাপার যে কোনো রকম ফিলোসফার সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইনক্লুড করা হয়নি। সেক্ষেত্রে তোমাদের যেটা রয়েছে ডেমোক্রেসি রয়েছে, মার্কসিজমটা তোমরা দেখে নেবে, যেহেতু কোনো ফিলোসফারকে ইনক্লুড করেনি তো মার্কসিস্টটা তোমাদের দেখতে হবে, ওটা তোমরা পড়ে নেবে কবে কি করেছিল, জাস্ট বইগুলো একটু মাথায় রাখবে, তার কনসেপ্টটা একটু মাথায় রাখবে। জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, রাইট অ্যান্ড ডিউটিস, সেগুলো যা সত্যাগ্রহ সর্বদয়তা আমি এক্সট্রা করে বলছি না, গান্ধী যখন পড়বে তখন তোমরা ওখানে হয়েই যাবে, একই ব্যাপার। দেন আমাদের এলো লজিক পোর্শন। লজিক পোর্শনের ক্ষেত্রে তোমাদের সিম্বলিক লজিক, দেখো লজিক পোর্শনের ক্ষেত্রে এক্সট্রা করে কিছু বলার নেই। তোমাদের 12 থেকে আমরা লজিক পোর্শন আমরা দেখে এসেছি, আমাদের গ্র্যাজুয়েশনে রয়েছে, সেই সমস্ত লজিকই আমাদের তুলে দিয়েছে, ট্রুথ টেবিল তুলে দিয়েছে, আমাদের ডিডাকটিভ, আমাদের আরোহ অবরোহ, দেন আমাদের সিম্বলিক লজিক। জাস্ট লজিক পোর্শনে এমন কোনো রকম কিছু রাখেনি, জাস্ট নর্মাল হচ্ছে আমাদের লজিক পোর্শন রয়েছে। এবার আমি যখন পুরোটা তোমাদের কমপ্লিট হয়ে গেল, সিলেবাসের মধ্যে যা যা রয়েছে পুরোটা তোমাদের কমপ্লিট হলো, দেন আমি তোমাদের একটা কথা বলছি যে তোমরা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন কমপ্লিট করে যাওয়ার পর ইন্ডিয়ান ওয়েস্টার্নের জন্য তোমরা এক এক করে 2 সপ্তাহ রেখে দাও। জানুয়ারি, এটা জানুয়ারি চলছে, এরপর ফেব্রুয়ারি আসবে, দেন তোমাদের মার্চ চলে আসবে। জানুয়ারির জন্য তোমরা 2 সপ্তাহ ইন্ডিয়ান এবং ওয়েস্টার্নের জন্য রাখো। দেন তোমাদের ইন্ডিয়ান ওয়েস্টার্ন পুরোটা কমপ্লিট হয়ে গেলে এথিক্স দেখো, এথিক্সটা যখন তোমাদের হয়ে যাবে দেন তোমরা লজিক পার্টটা নিয়ে বসো, পুরো প্র্যাকটিস করো। ওখানে কিছু নোট করার নেই, কিছু দেখার নেই, কারণ সেখানে তোমাদের প্র্যাকটিস রয়েছে। ট্রুথ টেবিল ধারা প্র্যাকটিস করো, তোমাদের সিম্বলিক পুরো প্র্যাকটিস করো, প্র্যাকটিসের মধ্যে থেকে সবকিছু চলে আসবে। দেন তোমাদের সোশ্যাল এবং পলিটিক্যাল ফিলোসফির মধ্যে তারা তেমন কিছুই ভাবেই দেয়নি। দেন বেদিকটা নিয়ে বসো। এরকম ভাবে তোমরা জানুয়ারিটা জাস্ট পুরোটা রাখো যে নতুন করে পড়ার জন্য, কারণ যে পড়াগুলো তোমরা অলরেডি পড়ে এসেছো সেগুলোকে নতুন করে জাস্ট পড়ার জন্য যেখানে যা কিছু ভুলে গিয়েছিলে বা নতুন কিছু অ্যাড করার জন্য পড়ার, সেটা শুধুমাত্র জানুয়ারিতে নাও, ফেব্রুয়ারিতে সেটা রেখো না। ফেব্রুয়ারিতে যা পড়েছো, যা তুমি কিওয়ার্ডস, জানুয়ারিতে যখনই তোমরা নতুন কিছু পড়বে বা যাই পড়ো না কেন সেটা কিন্তু অবশ্যই নোট ডাউন করো, ভীষণ ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারিতে গিয়ে জাস্ট ওই যে নোট ডাউন যেটা করেছো শুধুমাত্র সেটা দেখে যাও, আমার মনে হয় সেটা বেস্ট। সেটা যদি তোমরা করতে পারো তাহলে আমার মনে হয় না যে মার্চে যে এক্সাম যখন তোমাদের আসবে এক্সাম হলে গিয়ে তোমাদের আর কোনো কনফিউশন হবে কোনো কোশ্চেনকে দেখে। যদি তোমরা নিজেরা পড়ে পুরো জানুয়ারিটা তোমরা নিজেরা এখন পর্যন্ত যা পুরো জানুয়ারিটা বলতে পারো পুরো বাকি রয়েছে, আজকে আমাদের 10th জানুয়ারি, আমাদের এখনো প্রচুর দিন বাকি রয়েছে, ফুল জানুয়ারিটা নিয়ে নাও নতুন করে পড়ার জন্য এবং জাস্ট নোট ডাউন করার জন্য। সকালে পড়ো, রাত্রে পুরো নোট ডাউন করো যা পড়ছো, আমার মনে হয় এটা বেস্ট। যদি তোমরা মার্চে খুব ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমরা প্রত্যেকে ক্লিয়ার করতে চাও যারা ফিল করছো,
তো সেক্ষেত্রে ফেব্রুয়ারিটা পুরোটা রাখো যে রিভিশনের জন্য, রাখার পর আশা করি মার্চে তোমাদের যে রেজাল্টটা আসবে সেটা অবশ্যই তোমাদের খুব ভালো একটা রেজাল্ট আসবে। ফিলোসফি সম্বন্ধিত আরো অনেক ক্লাস নিয়ে আসছে নেক্সট ভিডিওতে।